Just be my Valentine. Love is in the air. Come fast and stay forever. Be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Stay close, my Valentine. হ্যালো, কে? আরে ভাই, আমি সৌহার্দ্য। নিজের নামটা বলেই কান থেকে ফোনটা এক হাত মতো দূরে সরিয়ে নিলাম। সৌম্য যখনই হ্যাঁ ভাই বল এর পরিবর্তে হ্যালো কে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে, তার মানে সৌম্য নিশ্চয়ই ঘুমোচ্ছিল। এই ঘুম তো আর যে সে ঘুম নয়, একেবারে কুম্ভকর্ণ মার্কা ঘুম। ত্রেতায় রাম রাবণের যুদ্ধে রাবণ কুম্ভকর্ণকে অসময়ে ঘুম থেকে তুলে যে অনর্থটা ঘটিয়েছিলেন, সৌম্যকে ওর কাঁচা ঘুম থেকে তুলে কলিতে সেই ঘটনারই যে পুনরাবৃত্তি ঘটিয়েছি সেটা বুঝতে পারলাম। ক্লাস 8-এ একজন সিনিয়র দাদার সান্নিধ্যে এসে প্রথম গালি শালা থেকে শুরু করে আজ 28 বছর বয়সে এসে যে কটা গালাগালি শিখেছে সব কটাই এখন ঝালিয়ে নিচ্ছে একবারে। এতগুলো বছরের পরিশ্রম বলে কথা, মিনিট 7-8 তো লাগবেই। ঘড়ির কাঁটায় একদম 7 মিনিট কমপ্লিট হতেই কানে ফোনটা নিয়ে দেখলাম যে সৌম্যর গালি দেওয়ার পর্ব শেষ হয়েছে। বলছি ভাই শোন না, মানে আজ অফিসে যাবি না? বাস স্ট্যান্ডে আজকে একটাও জনপ্রাণী অবধি নেই, অফিস কলিগ কাউকেই দেখতে পাচ্ছি না, কি ব্যাপার বলতো? আরো নতুন 4টে গালি স্টকে আছে, শুনবি? না না ভাই, থাক 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 থাক, ও সব আবার কেন? কি ভাই, অফিস বেরোবার আগে একবার মেল চেক করতে পারিস না? আজ অফিসের ফাউন্ডেশন ডে, তাই ছুটি। আর তুই অফিস ছুটিও বাদ দে, দেখতে পাচ্ছিস না বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে? কলকাতার রাস্তাঘাটে এবার বাস অটোর জায়গায় ডি নৌকা চড়ে যাতায়াত করতে হবে, তার মধ্যেও তোর অফিস যেতে ইচ্ছা করছে। মেলা বাজে বকিস না, ফোনটা রাখ। নিজেই এত কথা বলে আমার উত্তরের জন্য অপেক্ষা না করে মুখের ওপর ফোনটা কেটে দিল সৌম্য। সৌম্য আমার একদম স্কুল বেলার বন্ধু। বন্ধুত্বের বয়স মেরে কেটে ওই 14 কি 15 তো হবেই। সবাই একে একে আমাকে একা ফেলে রেখে চলে গেলেও এই একটি মাত্র মানুষ জীবনে ধ্রুবক হয়ে রয়ে গিয়েছে। সেজন্য একটু গালিগালাজ সহ্য করাই যায় আর কি, কিন্তু এটা একটু। মাধ্যমিকে অঙ্কে 95 পেয়ে সৌম্যর খুব শখ হয়েছিল অঙ্কে অনার্স করবে। অঙ্কের কথা তো জানা নেই, তবে গালাগালি দেওয়াতে যে মাস্টার্স করেছে সেটা নিশ্চিত। আবার বলে নাকি 4টে নতুন গালাগালি কিনা স্টকে রয়েছে। বাপরে বাপ, ভাবা যায় মানে কিরকম ছেলে। তবে অফিসে আজ ছুটি আছে জেনে মনে মনে বেশ আনন্দিতই হলাম। ভালোই হয়েছে, কাল রাত থেকে এই আকাশ ভাঙা বৃষ্টি বুস্টার পাওয়ারে অনর্গল হয়েই যাচ্ছে। মাঝে মাঝে একটু বিশ্রাম নিচ্ছে, তারপর আবার ঘটছে সঞ্চিত শক্তির বহিঃপ্রকাশ। আমি শিওর ইন্দ্রদেবের নিজের বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল, তা না হলে এরকম অবিশ্রান্ত বৃষ্টির কারণ কি হতে পারে বলুন তো? যদি এইরকম বৃষ্টি হতেই থাকে তাহলে কলকাতা শহর আর ভেনিসের মধ্যে খুব একটা পার্থক্য বেশিক্ষণ থাকবে না। তখন ওই সৌম্যের কথা মতোই ডিঙি নৌকা চেপেই যাতায়াত করতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 9:30 বাজে। ধর্মতলার বাসটা পেতে আরও আধ ঘন্টা লাগবে। ট্যাক্সি অবশ্য পেয়ে যাব ঠিকই, কিন্তু ওই যে মাসের শেষ, কয়েকটা নোট আর খান কত খুচরো পয়সা কেবল মানিব্যাগের এক কোণে ঘুমোচ্ছে। একমাত্র আমিই বুঝি এই বৃষ্টিমাখা দিনে কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে পা রাখার মতো দুঃসাহসিকতা দেখিয়েছি। যত দোষ এই বৃষ্টির। বৃষ্টি মোটেও পছন্দ করি না আমি। আপনি হয়তো ভাবছেন এই আবার কেমন মানুষ যে আবার বৃষ্টি পছন্দ করে না। আসলে ভালোবাসা মানুষকে ভালোবাসতে শেখায়, আর ভালোবাসাহীনতা ঘৃণা।
বৃষ্টির সঙ্গে আমার সম্পর্কটাও ঠিক সেরকমই। স্ট্যান্ডের বেঞ্চিটার উপরে গিয়ে বসলাম। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এতক্ষণ অবধি আমার ধারণা ছিল যে আমি ছাড়া এই বাস স্ট্যান্ড চত্বরে আর একটা প্রাণীও নেই, কিন্তু এই ধারণা যে সম্পূর্ণ ভুল তা কিছুক্ষণের মধ্যেই টের পেলাম। স্ট্যান্ড থেকে কিছুটা দূরে রাস্তার একেবারে মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। মেয়েটি এতটাই ভিজে গিয়েছে যে পরনের সাদা সালোয়ারটাকে মনে হচ্ছে যেন ওর দেহের ওপরেই একটা প্রলেপ গঠন করেছে। মেয়েটির দেহের গঠন আর চেহারার বৈশিষ্ট্য পরিষ্কার জানান দিচ্ছে যে মেয়েটার বয়স 18 থেকে 20-র মধ্যেই হবে, তার বেশি বই কম তো নয়। মেয়েটার উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিজের মধ্যেই নিজেকে ব্যস্ত করলাম। এই নিজের মধ্যে নিজেকে ব্যস্ত করার ব্যাপারটা কিন্তু বেশ মজার, এক কথায় যাকে বলে পলায়ন করা। বাস্তব থেকে পালিয়ে গিয়ে নিজ সৃষ্ট কল্পলোকে আশ্রয় নেওয়া, যেখানে আমিই রাজা, আবার প্রয়োজনে আমিই প্রজা। আমি চাইলে সূর্য ডুববে, আর না চাইলে আকাশের এক কোণে চুপটি করে আমার নির্দেশের জন্য অপেক্ষা করবে। সহস্র মানুষের চিৎকার কোলাহলের মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় মানুষ যখন নিজের জগতে প্রবেশ করে। এতক্ষণ সেটারই চেষ্টা করছিলাম, কিন্তু বারংবার ব্যর্থ হয়ে মাথায় যে চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল তারই প্রকাশ করলাম। ভাবছিলাম একান্তই ভেজার ইচ্ছা না থাকলে কেউ ওরকম স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি মাখতে পারে না। মেয়েটাকে কি একবার ডাকবো, বলবো শেডের তলায় আশ্রয় নিতে? রোগব্যাধির তো আর শেষ নেই। এই শুনছো? এইদিকে। ডাক শুনে মেয়েটা এক ছুটে শেডের তলায় আমার ঠিক পাশে এসেই দাঁড়ালো। বিচ্ছ কেন এভাবে? শরীর খারাপ করলে কি করবে? বৃষ্টি না থামা অবধি এখানে চুপটি করে দাঁড়াও। আচ্ছা, তুমি কি কেয়ারটেকার? কই না তো। কেন? তাহলে আমার শরীর খারাপ হবে তাতে তোমার কি? আচ্ছা বেয়াদব মেয়ে তো। কিছু বললাম না আর, তবে মেয়েটা নিজের মতোই কথা বলতে আরম্ভ করলো। আচ্ছা, তোমার বৃষ্টি ভালো লাগে না? না। না? হ্যাঁ। উফ, হ্যাঁ না না। আরে বাবা, না না না, আমার বৃষ্টি ভালো লাগে না। মেয়েটি ওর ডাগর ডাগর চোখ দিয়ে এমন ভাবে আমার দিকে তাকালো যেন পারলে ফাঁসির শুনানি শুনিয়ে দিতে পারে। তারপর নিজেই বলতে লাগলো, জানো, আমার বৃষ্টি খুব ভালো লাগে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, বৃষ্টি ভেজা মেঘলা আকাশ দেখতে ভালো লাগে, ওই দূরে সারি সারি দাঁড়িয়ে থাকা রুক্ষ শুষ্ক প্রাণীন গাছগুলোকে বৃষ্টিতে ভিজে আবার নতুন ভাবে বাঁচতে দেখতে ভালো লাগে। ওটাই আমার খুশির রসদ। ওই মেঘের গর্জন, আমার স্কুল ছুটির ঘন্টা, আর তাই আমার বৃষ্টি ভালো লাগে। আর তুমি কি না বলছো তোমার বৃষ্টি পছন্দই না? মেয়েটা কি বলছে? ও কি আমার ভেতরে দেখতে পাচ্ছে? আমার ইচ্ছে করছিল ডুবুরি হয়ে মেয়েটার অন্তরালে লুকিয়ে থাকা ওই গভীর সমুদ্রে ডুব দিতে, যে গভীরতম সমুদ্রে রয়েছে অমূল্য কোনো রতন, যেটার মূল্য হিরে মণি মাণিক্যের চেয়ে কোনো অংশেই কম নয়। হঠাৎ একটা স্মৃতির ভিড় এসে ঘিরে নিল আমাকে। সালটা 2016। হ্যাঁ, বুঝতে পারছি, মনে হচ্ছে যে হঠাৎ 2026 থেকে টাইম ট্রাভেল করে 2016-তে কেন এসে থামলাম। আসলে সালটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর, আমার মাধ্যমিকের বছর। জীবনের বিভিন্ন পরীক্ষাগুলোর মধ্যে মাধ্যমিক পরীক্ষা যে অন্যতম প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তা কিন্তু আমাদের বাঙালি মা বাবাদেরই ধারণা প্রসূত। তবে 2016 সালটা আমার স্মৃতির পাতায় জলজল করে থাকার পেছনে আরও একটা কারণ অবশ্য আছে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পূর্বে বিভিন্ন সংস্থা থেকে প্রি টেস্ট নেওয়ার যে প্রবণতা, সেটা এখন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছলেও তখন কিন্তু বিশেষ একটা প্রচলন ছিল না। এবিটিএ থেকে একটা পরীক্ষা ছিল, যে পরীক্ষায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করত। মাধ্যমিক পরীক্ষা যখন দোরগোড়ায় এসে করা নাড়ছে তখনই এই পরীক্ষার আয়োজন করা হতো। তো যেটা বলছিলাম, ইতিহাসে পাতিহাস
এই কথাটা মনে হয় আমার আর সৌম্যকে দেখেই লেখা হয়েছিল। বছরের প্রথম দিন বইটা যেমনভাবে পেয়েছিলাম, বছরের শেষ দিন অবধি ঠিক তেমনটাই রয়েছে। তবে সৌম্য এসেছিল ওর ফুল প্রিপারেশন নিয়ে, মানে ওই মোজার ভেতরে, জামার কলারে, আরও কোথায় কোথায় সব, বুঝতে পেরেছেন? আর আমি এসেছিলাম সৌম্যর ভরসায়। পাশ করে গেলে ওকে একটা চিকেন রোল কনফার্ম। কিন্তু হায়, পরীক্ষার হলে এসে দেখি সিটিং অ্যারেঞ্জমেন্ট পাল্টে গিয়েছে। সৌম্যর ফার্স্ট বেঞ্চের কর্নার আর আমার থার্ড বেঞ্চের কর্নার। আমাদের দুজনের মাঝে রয়েছে একটি নতুন মেয়ে। মেয়েটির চোখের পুরু কাচের চশমা, মাথার দুপাশে 1 হাত লম্বা দুটো বেনুনি, আর পরীক্ষা শুরুর আগে পর্যন্ত এক ঝলকে সিলেবাস কমপ্লিট করার যে প্রচেষ্টা, সেটাই বলে দিচ্ছে যে মেয়েটি A++ পেয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রীদের মধ্যেই পড়ে। ঢং ঢং করে পরীক্ষার ঘন্টা পড়ে গেল, আর পরীক্ষা শুরু হলো। আর সঙ্গে সঙ্গে গরম গরম কোশ্চেন পেপারও হাতে চলে এলো। সবাই লেখালেখি শুরু করে দিয়েছে। আমি শুধু ভাবছি নাম আর রোল নাম্বার লিখলে অন্তত কিছু নাম্বার পাওয়া যাবে কিনা। কখনই বা সৌম্য আসবে ওর গোপনাস্ত্র টুকলি অস্ত্র নিয়ে আমাকে উদ্ধার করতে, কে জানে। এবার সৌম্য যেই না পেছন ঘুরে ওর সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, মেয়েটা কিনা ঠিক তখনই স্যারের কাছে নালিশ ঠুকে দিল। স্যার, এটা টুকলি করছে। অগত্যা সৌম্য নিজেকে বাঁচাতে ওসব টুকলির কাগজগুলো সামনের জানালাটা দিয়ে বাইরে ফেলে দিল। তাই পুরো পরীক্ষাটা আমি আর সৌম্য কেবল শুভ দৃষ্টি করেই কাটিয়ে দিলাম। এরপর মাধ্যমিক পরীক্ষা দিলাম। খুব ভালো রেজাল্ট না হলেও খারাপ হয়নি। ফার্স্ট ডিভিশনে পাশ করে কমার্স নিয়ে নিজের স্কুলেই ভর্তি হলাম। সৌম্যরও একই স্ট্রিম ছিল। প্রথম 2 মাস সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে নাড়াঘাটা করার পর সায়েন্স যে ওর যোগ্য নয় সেটা উপলব্ধি করে আমারই পিছু নিল, মানে কমার্স। ও হ্যাঁ, ভালো কথা, আমাদের স্কুলটা মাধ্যমিক স্তর অবধি শুধুমাত্র ছেলেদের হলেও একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে স্ত্রী পুরুষ নির্বিশেষেই ভর্তি হতে পারত। ওই বেনুনি দেবীর কথা বলছিলাম, মনে আছে তো? ওই যার জন্য ওই দিন পরীক্ষায় নাম আর রোল নাম্বার ছাড়া আর কিছুই লিখে আসতে পারিনি। সেই বেনুনি দেবী ভর্তি হলেন আমাদের স্কুলে। অবশ্য ওর স্ট্রিমটা আলাদা ছিল, সায়েন্স। ও হ্যাঁ, বেনুনি দেবীর নাম হচ্ছে অহুনা গুহ। এবার মেয়েটাকে কিভাবে শায়েস্তা করা যায় সেই পরিকল্পনা করতে করতেই প্রায় 6 মাস কেটে গেল। তারপর স্থির করলাম আমি আর সৌম্য মিলে ওকে একটু ভয় দেখাবো। ওদের ক্লাসরুমটা একদম তেতলার কোণার ঘরে। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ও নাকি ক্লাস মনিটর, আর ক্লাস মনিটরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম একটা প্রধান কাজ হলো ছুটির সময় সবাই ক্লাস থেকে বেরোবার পর ঘরের আলো, পাখা, দরজা বন্ধ করে তারপর বেরোনো। অতএব অহনাকে তখন একা পাওয়া যাবে। বাইরে থেকে দরজার শিকলটা তুলে দিলে কিছুক্ষণের জন্য হয়তো ভয় পেয়ে চিৎকার করবে, কান্নাকাটি করবে। তারপর না হয় আমি আর সৌম্য গিয়ে দরজার শিকলটা খুলে পালিয়ে যাব, বুঝতেই পারবে না। অতএব যেমন ভাবা তেমন কাজ। কিন্তু সেইখানে অন্য কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য। ছুটির সময় আমি আর সৌম্য গিয়েছিলাম সায়েন্সের ঘরের দিকে। গিয়ে দেখি দরজার পাল্লাটা ভেজানো। একটু উকি দিতে দেখতে পেলাম ঘরের ভেতরে অহনা ছাড়াও আরও 2 জন রয়েছে, মনীষ আর অরিত্র। ওদের দুজনের নানান কারণেই স্কুলে খ্যাতি ছিল, বলা ভালো কুখ্যাতি। মারপিট হোক কিংবা কোনো রকমের অনিষ্ট কাজ, সবেতেই ওদের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকত। কিন্তু ওরা ওই ফাঁকা ক্লাসরুমে অহনার সঙ্গে কি করছে সেটা কিছুতেই বোধগম্য হচ্ছিল না। আর একটু মনোযোগ দিলাম ওদের কথোপকথনে। পরিষ্কার কিছু শুনতে না পেলেও এইটুকুনি বুঝতে পারছিলাম যেটা হচ্ছে সেটা একদম ঠিক নয়। তারপর হঠাৎ যখন দেখলাম মনীষ অহনার চোখ থেকে ওর পুরু কাচের চশমাটা খুলে ওকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল, তখন আর নিজেকে সামলাতে পারলাম না। সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দিয়ে ধেয়ে গেলাম ঘরের ভেতরে। মনীষের মুখে ঠিক কটা ঘুষি মেরেছিলাম সেটা আমার মনে নেই, তবে তাতে যে ওর মুখের মানচিত্র বদলে গিয়েছিল সেটা আজও আমার স্পষ্ট মনে আছে। মনীষকে ওইভাবে মারতে দেখে অরিত্র ভয়ে পালিয়ে গিয়েছিল, সৌম্য ওর পিছু নিয়েছিল।
আমি দেখলাম দেয়ালে পিঠ ঠেকিয়ে অহনা চুপ করে বসে আছে। ওর ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। নিজেকে যথাসম্ভব গুটিয়ে নিয়েছে। বারবার হাত দুটো দিয়ে চোখের জল মোছার আপ্রাণ চেষ্টা করছে। মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে ভয়ে। আমি অহনার কাছে গিয়ে বসলাম। ও এখনো ভয়ে জবুথবু হয়ে আছে। সেই দিন প্রথমবার ওকে এতটা কাছ থেকে দেখেছিলাম। চশমা ছাড়া ভারী সুন্দর দেখায় অহনাকে। চোখ দুটো বড় বড়, বেশ বেশ মায়াবী। এত সুন্দর চোখ দুটো যে কেন এরকম ফ্রেমবন্দি হয়ে পড়ে থাকে তা কেবল ঈশ্বরই জানেন। চল, কোথায়? তোকে তোর বাড়ি অবধি ছেড়ে দিচ্ছি। আজ আর তোকে একা যেতে হবে না। আর ছুটির সময় এবার থেকে একা একা থাকিস না, ঠিক আছে? সব ছেলেগুলো কিন্তু মোটেও সুবিধের নয়। অন্য কোনো দিন হলে হয়তো বাধা দিত, কিংবা হয়তো ঝগড়া আরম্ভ করে দিত, কিন্তু সেদিন আর কিছু বলল না, বরং এক কথায় রাজি হয়ে গেল। অহনার সঙ্গে সেই আমার প্রথম কথা। তারপর প্রায় রোজই স্কুল ছুটির সময় এবং টিফিন পিরিয়ডে আমাদের সঙ্গে ওর কথা হতো। এবার গুরুদেব বলেছিলেন প্যার দোস্তি হে, কিন্তু আমার ক্ষেত্রে হলো যাহা প্যার তাহাই দোস্তি, আবার যাহা দোস্তি তাহাই প্যার। দুজনে দুজনকে যে কখন ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। আর এইভাবেই হয়েছিল আমাদের প্রেমের হাতে খড়ি। ও হয়ে উঠল আমার আহি, আর আমি হয়ে উঠলাম ওর মেঘ। অহনাকে যখন শুধু চিনতাম তখন ওকে খুব হিংসুটে মনে হতো, কিন্তু যখন ওকে জানতে শুরু করলাম তখন ওর প্রতি আমার ধারণা একদম 180 ডিগ্রি ঘুরে গেল। মনে হলো ওর মতো আর কেউ হয়ই না, ওর মতন আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। ও সত্যি অনন্য। এই যে কি হলো, শুনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো? বলছি আমার কপালের টিপটা কি সরে গেছে? কি মুশকিল, চশমাটাও আজকেই ভুলতে হলো। পাওয়ারটা ইদানিং অনেকটাই বেড়েছে, তাই কাছের জিনিসগুলো খুব একটা দেখতে পাই না, বড্ড আবছা লাগে। তাই যথাসম্ভব চোখ দুটো ছোট করে মেয়েটার কপালের কাছে এনে দেখে নিয়ে মুখটা বিজ্ঞের মতো করে বললাম, না ঠিকই তো আছে। কেন? তাহলে এতক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে ওভাবে মিটিমিটি হাসছিলে কেন? এই রে, হাসছিলাম বুঝি। তবে মেয়েটাকে কিভাবে বোঝাবো যে ওকে দেখে নয়, বরং অহনার কথা ভাবতেই আমার মুখে ওই হাসি প্রকাশ ঘটেছিল। কিছু বললাম না, বরং ওর লজ্জায় রাঙা হয়ে যাওয়া মুখটা ও তৎক্ষণাৎ ঘুরিয়ে নিল। সেদিনও ঠিক এইরকমই বৃষ্টি হচ্ছিল। এই মেয়ে, বল। এই বিয়াদব, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোমার ওই দুই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলে দেখো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে। দেখেছি। আর তাও ঘুমাচ্ছিস? মেঘ হয়ে ঘুমাচ্ছিস যখন বাইরে এরকম বৃষ্টি হচ্ছে? তা নয় তো আর কি করবো বলতো, বৃষ্টির মধ্যে ঘুমটা খাসা হয়। কি? এই কি রে তুই? ওটা আমি বেরোবো। এখন কোথায় যাবো এই বৃষ্টির মধ্যে? কোথায় আবার? শিবুদার দোকানে চা খেতে। চলো ওঠ ওঠ। আরে ওঠ না তাড়াতাড়ি। শিবুদার চায়ের দোকানটা বকুলপুরে, প্রায় 30-40 মিনিটের রাস্তা। জায়গাটাও বেশ নিরিবিলি আর অনেক গাছপালায় ভর্তি, সেজন্যই অহনার খুব পছন্দের। কিন্তু আকাশ যেভাবে মুখ ভার করে আছে তাতে সামনে বৃষ্টি আরও বাড়বে। কিন্তু অহনা তো আর কোনো কথা শোনার মেয়ে নয়। বৃষ্টিতে না ভিজলে বুঝি ওনার শরীর খারাপ করে। অগত্যা রাজি হতেই হলো। বাহনটা নিয়ে বেরিয়ে পড়লাম বকুলপুরের উদ্দেশ্যে। বৃষ্টির কারণে রাস্তায় সেই রকম লোকজন ছিল না। কেউ যেন আমাদের একান্ত মুহূর্তগুলোকে আরও একটু বিশেষ করে দেওয়ার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে রাস্তাটাকে একেবারে ফাঁকা করে দিয়েছিল।
একপাশে গাড়িটা দাঁড় করালাম। ওরম ড্যাব ড্যাব করে কি দেখছিস? এই দেখছি যে আমার বউটা কত সুন্দরী। আপনি কি আমাকে বলছেন? আগে না, পাশের বাড়ির বৌদিকে বলছিলাম। তো তোকে বলবো না তো আমি কাকে বলবো বলতো? আমাদের কি বিয়ে হয়ে গেছে? আরে এখনো হয়নি তো কি হয়েছে, 2 মাস বাদেই তো আমাদের রেজিস্ট্রি। আপনাকে কে বিয়ে করবে? আমি? না দাদা, মাফ করবেন। তবে রে আরে আমি কিন্তু কিছু বলিনি। আরে ঠিক আছে। অহনা খিলখিল করেই দৌড়তে শুরু করলো, আর আমিও ওকে তাড়া করলাম পিছু পিছু। ওর ওই খিলখিল শব্দে প্রকৃতিও যেন নেচে উঠছিল। তারপর দুজনেই ক্লান্ত হয়ে রাস্তার ঠিক মধ্যিখানে পরস্পরের দিকে পিঠ করে বসে পড়লাম। আচ্ছা সৌহার্দ্য, যদি আমি কখনো হারিয়ে যাই, তুই আমি খুঁজতে আসবি? আমি কখনো তোকে হারাতেই দেবো না। যদি কোনোদিন হারিয়ে যাই, তাহলে একদম মন খারাপ করবি না আমার জন্য। আমি এরকম বৃষ্টি হয়েই তোর কাছে রয়ে যাব, তোর কাছে ধরা দেব, তোকে ভেজাবো, আর তোর মধ্যেই মিশে যাব। কিছু বলতে পারলাম না, কেবল অহনাকে জড়িয়ে ধরে ওর কপালে ঠোঁট দুটো ঠেকালাম। এরপর যথারীতি সুবুদার চায়ের দোকানের সামনে গিয়ে দেখতে পেলাম দোকানটা বন্ধ। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে, বৃষ্টির মধ্যে অন্ধকার নামবে আরো দ্রুত, তাই ফেরার পথ ধরাই ঠিক হলো। কিন্তু ফেরার পথেই ঘটল সেই বিপত্তি, যেটা আমার জীবনটাকে চিরকালের মতো পাল্টে দিল। অন্ধকার রাস্তায় একটা বড় গাছ পড়েছিল। খুব কাছে গিয়ে সেটা লক্ষ্য করে হ্যান্ডেল ঘুরিয়ে যথাসম্ভব ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। চল রাস্তায় স্কুটির চাকা পিছলে যায় বিচ্ছিরিভাবে, আর তারপর 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 আমার একটা পা ভেঙে গিয়েছিল, চোট পেয়েছিলাম কোমরেও। কিন্তু অহনা বেকায়দায় পড়ে যাওয়ায় অহনার মাথায় আঘাত লাগে। মৃত্যুর সঙ্গে লড়াই করে দীর্ঘ 3 দিনের যুদ্ধের পর অহনা হেরে গেল, আর হেরে গেলাম আমিও। অহনাকে নিজের ভালোবাসাকে নিজের করে ধরে রাখতে পারলাম না। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার কি জানো? তার চোখের জল। ভালোবাসা পেলে মানুষ বোধহয় শিশু হয়ে যায়। ভালোবাসার মানুষটার কাছে অছিলায় কেঁদে দেওয়া যায়, যে কিনা বিনা অভিযোগে তোমার কান্না শুনতে পারে ঘন্টার পর ঘন্টা, যার কাছে তোমার চোখের জল কোনো মণিমাণিক্যের চেয়ে কম কিছু নয়, যার কাঁধে গালে নিঃসংকোচে নিজের চোখের জল মুছে দেওয়া যায়। সেই তো প্রকৃত প্রেমিক বা প্রেমিকা, তাই না? আমার কাছেও অহনা ঠিক তাই ছিল। অহনার সামনে কাঁদতে কখনো কিন্তু আমি দ্বিধাবোধ করিনি। সেদিনই শেষবারের মতো কেঁদেছিলাম আমি, নিজের চোখের জলে ভিজিয়েছিলাম অহনাকে। কিন্তু তারপর আর কখনো। তুমি কি কাঁদছো? হ্যাঁ, কই না তো, কাঁদতে যাবো কেন খামোখা? আচ্ছা বেশ। আচ্ছা, তুমি জানো বৃষ্টি কখন হয়? কখন? যখন মেঘগুলো খুব ভারী হয়ে যায়, সেই ভার অসহনীয় হয়ে পড়ে, তখন তার সে ভার কমাতে বৃষ্টি হয়। আর তারপরেই কিন্তু নীল আকাশটা দেখতে পাওয়া যায়। তোমার মনের আকাশও কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে। এইবার বৃষ্টির প্রয়োজন।
আমার বাঁ চোখের কোণ থেকে এক ফোঁটা জল পেয়ে গেল গালের উপর দিয়ে। আর নিজেকে সংবরণ করতে পারলাম না। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মাথা নামিয়ে আনলো। চোখের জল ভিজে যায় দিন, তোমার নামেই আটকে থাকি আমি। মেঘবালিকা বৃষ্টি নামাও, হারানো প্রেম ছুঁয়ে দাও, বিরহ পোড়ায় মনটা ভাঙে, ভালোবাসা তবু ডাকে। মেঘবালিকা বৃষ্টি নামাও, হারানো প্রেম ছুঁয়ে যাও, বিরহ পোড়ায় মনটা ভাঙে, ভালোবাসা তবু ডাকে। মেয়েটা এবার কিছু বলল না, বরং চুপটি করে এগিয়ে এলো আমার সামনে। ওর ডান হাতটা আমার মাথার উপরে রাখলো। আমি কান্নার দমক সামলে তাকালাম ওর মুখের দিকে। বেশ খানিকটা সময় কেটে গেছে। তারপর আমার চুলে হাত বুলিয়ে আমার বাঁ গালে হাত রাখলো। আমি দেখলাম মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে হালকা হাসলো। আমার ভেতরটা যেন পড়ে নিল কিভাবে। আর আমিও এতদিনের উত্তর খুঁজে পেলাম। তারপর হঠাৎ মেয়েটা আমার ডান হাতে চাপ দিয়ে বলল, চলো, আরে ভিজবে চলো। যা বুঝছি তাতে আর কিছুক্ষণের মধ্যেই মেঘের কালো চাদর সরে গিয়ে পরিষ্কার নীল আকাশ দেখা যাবে, সঙ্গে 7 রঙা রামধনু। হাতে আর বেশি সময় নেই, শিগগির চলো, আরে চলো না। এই বলে মেয়েটা হ্যাচকা টেনে আমাকে বাস স্টপের শেড থেকে সামনের বৃষ্টির মধ্যে নিয়ে চলে এলো। দীর্ঘ 2 বছর পর আজ আবার বৃষ্টিতে ভিজলাম। তবে আজ আর মনটা ভারী মনে হচ্ছে না। আজ আর নিজেকে একা লাগছে না। অহনা আমায় বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে। আজ আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। প্রথমত বৃষ্টি কিছুটা ধরে এসেছে। কালো মেঘের আড়াল থেকে এক টুকরো নীল আকাশ উকি ঝুঁকি দিচ্ছে। সাদা মেঘের দল একটু একটু করে চেষ্টা করছে প্রবেশ করার ঠিকই, কিন্তু কালো মেঘের মাঝে এখনো সেই সুযোগটা করে উঠতে পারেনি। রামধনু এখনো প্রকাশ ঘটেনি বটে, কিন্তু তারও আগমন কিছুক্ষণের মধ্যেই হবে বইকি। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে ভিজতে আকাশের দিকেই তাকিয়েছিলাম। এক টুকরো রোদ্দুরের আলো মেঘের ফাঁক গলিয়ে ঠিক আমার পাশেই এসে পড়ল। হঠাৎ খেয়াল হলো ওই মেয়েটা আমার আশেপাশে আর কোথাও নেই। মেঘবালিকা, মেয়েটার সাথে আমার আর কখনো দেখা হয়নি। খোঁজ যে করবো তারও উপায় নেই। মেয়েটার ঠিকানা তো দূর, তার নামটা অবধি আমি জানি না। তাই মেয়েটার নাম রেখেছি মেঘবালিকা, যে চাইলেই বৃষ্টি হয়। চোখ পাকিয়ে ভয় দেখালে আবার বৃষ্টি পালিয়েও যায়। যে এতগুলো বছরের জমে থাকা পিছু টান ধুয়ে আমাকে ভিজিয়েছিল বৃষ্টিতে, খুঁজে দিয়েছিল এতদিনের আমার সব না পাওয়া উত্তর। সে আমার মেঘবালিকা। মেঘবালিকা বৃষ্টি নামাও, হারানো প্রেম ছুঁয়ে যাও, বিরহ পোড়ায় মনটা ভাঙে, ভালোবাসা তবু ডাকে। মেঘবালিকা বৃষ্টি নামাও, হারানো প্রেম ছুঁয়ে যাও, বিরহ পোড়ায় মনটা ভাঙে, ভালোবাসা তবু ডাকে। একদিন জানি আলো আসবে, এই অন্ধকার সরে যাবে, ভাঙা
মেঘবালিকা মেঘবালিকা